প্রচণ্ড শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য প্রাচীর ঘেরা কবরস্থানে আশ্রয় নিলাম। কিন্তু কিন্তু সেই রাতের প্রথম বিপদের হাতে এইভাবে পড়ব ভাবতে পারিনি। আমি শিলাবৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতে কফিনের দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালাম। সম্ভবত শরীরের ভারে দরজাটা ভিতরের দিকে ফাঁক হলো। কবরস্থানের দ্বার এখনো উন্মুক্ত। ভাবলাম, মন্দ কি? এই প্রচণ্ড ঝড়ঝঞ্ঝার মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে কবরের ভেতরে ঠাঁই নেওয়া অনেক ভালো। আগেই প্রলয়কাণ্ড থেকে পৈতৃক প্রাণটা তো বাঁচুক। কবরের মধ্যে প্রবেশ করার জন্য পা বাড়াতে যাব, আর ঠিক সেই সময় বিদ্যুৎ চমকাল। বিদ্যুতের ঝলকানিতে কবরের ভেতরটা আলোকিত হয়ে গেল। ঝটতি নজরে এলো এক অপূর্ব সুন্দরী রমণী। গোলাকার মুখ, লাল ঠোঁট তার। কফিনের মধ্যে শুয়ে আছে, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমার মাথার ওপর বিকট শব্দে একটা বাজ পড়ল। দৈত্যের মতো একটা হাত এক ঝটকায় আমাকে কবরের বাইরে টেনে এনে ঝড়ের মধ্যে ফেলে দিল। সব ঘটনাটা ঘটল এক লহমায়। আমি শারীরিক ও মানসিক দিক থেকে ভাববার কোনো ফুরসতই পেলাম না। আমি আগের মতোই শিলাবৃষ্টির নিচে পড়লাম। তবে পূর্বাপর ভাবনার অবকাশ না থাকলেও একটা জিনিস আমাকে বিস্মিত করল। বুঝতে পারলাম আমি এখানে একা নই, আমার সঙ্গে আরও কেউ আছে। পিছন ফিরেই আমি সমাধির দিকে তাকালাম। তখনই আরও একবার বজ্রপাত হলো। বিদ্যুতের প্রচণ্ড ঝলকানিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। বজ্রশক্তি সমাধির উঁচু লোহার রড দিয়ে মাটিতে সঞ্চারিত হওয়ার কথা। দেখা গেল সমাধির মার্বেল পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। বিস্ফোরণের আওয়াজও হলো। সমাধির খোলা দরজা দিয়ে দেখলাম সেই মৃত রমণীকে। রমণী তার অন্তিম শয্যা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কফিনটা মেঝেতে। নিদারুণ আশাহত তার চোখ মুখ। ক্ষুধার্তের মুখের সামনে থেকে খাবারের গ্রাস তুলে নিলে যেরকম মুখ চোখ হয়ে ওঠে, ঠিক সেই রকম বিষাদ ভরা মুখ তার। মুহূর্তকাল, তারপর বজ্রের অগ্নিশিখা তাকে গ্রাস করল। তার তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার বজ্র শব্দের আড়ালে চাপা পড়ে গেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আসর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন লেখক ব্রাম স্টোকারের লেখা শয়তানের আস্তানা। বন্ধুরা, আমরা চেষ্টা করি বিদেশি লেখকের বিখ্যাত গল্প আপনাদের সামনে প্রস্তুত করতে। তাই ভিন্ন স্বাদের বিখ্যাত গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শোনা যাক আজকের গল্প, শয়তানের আস্তানা। যখন রওনা দেব বলে হোটেলের বাইরে গাড়িতে এসে উঠে বসেছি, আকাশ তখন নির্মেঘ। রোদে চারিদিক ভাসছে। মিউনিকের আকাশ এতটা ঝকঝকে দেখে মনটা খুশিতে ভরে উঠল। সবে গ্রীষ্ম শুরু হয়েছে। এই সময়টা প্রকৃতিও ভুল বদল করে। আকাশে বাতাসে একটা আনন্দের হিল্লোল। ঘোড়ার গাড়িটা ছাড়ার ঠিক আগের মুহূর্তে হোটেলের মালিক বেরিয়ে এলেন। টাক মাথায় হেডেলব্রুক আমার যাত্রা শুভ হোক বলে শুভেচ্ছা জানালেন। গাড়ির দরজায় হাত রেখে তিনি কোচওয়ানকে বললেন, মনে রেখো, তুমি সন্ধ্যার আগেই ফিরে আসছো। আকাশ দেখে তো মনে হচ্ছে দিনটা পরিষ্কারই থাকবে। তবে উত্তরের হাওয়ার টান আছে। হঠাৎ করে ঝড়টার হাওয়াও আশ্চর্য নয়। তাই বলছি কি, তুমি অবশ্যই সূর্য ডোবার আগে ফিরে আসবে। দরজার হাতল ছেড়ে হাসি মুখে তিনি বললেন, আমি জানি তুমি সন্ধ্যা ঘনাবার আগেই ফিরে আসবে, কারণ তুমি তো জানো এদিন রাতের অবস্থা কেমন হয়। কোচওয়ান জোহান তার মাথার টুপিটা হাত দিয়ে একটু চেপে দিয়ে বলল, ঠিক হ্যাঁ হুজুর। এই বলে সে গাড়ি ছেড়ে দিল। দেখতে দেখতে কিছুক্ষণ পরে গাড়ি শহরের বাইরে এসে পড়ল। আমি কোচওয়ানকে বললাম গাড়ি থামাতে। গাড়ি থামতে আমি জোহানকে প্রশ্ন করলাম, আজ রাতে কি আছে জোহন? সে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ক্রুশ আঁকল কাঁধে, বুকে ও কপালে। নিষ্প্রিয়ভাবে বলল, বলার মতো কিছু নেই হুজুর। কিন্তু
কিন্তু তার গলায় উদ্বেগের ছোঁয়া রয়েছে টের পেলাম আমি। সে এরপর কোটের পকেট থেকে একটা পেন্ডুলাম আকারের রূপোর ঘড়ি বের করলো। পুরনো ডিজাইনের জার্মান ঘড়িতে সে সময় দেখে ভুরু কুঁচকে কাঁধ ঝাঁকালো। আসলে সে যতটা সম্ভব ভদ্রতার সঙ্গে এভাবে সময় নষ্ট করার বিরক্তি প্রকাশ করল। সে গাড়ির সামনের দিকে এগিয়ে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসে গাড়ি ছেড়ে দিল। নষ্ট সময় পূরণ করতে সে যেন দ্বিগুণ বেগে গাড়ি ছোটাতে লাগলো। দেখলাম ঘোড়া দুটো মাঝে মধ্যে ঘাড় ঝাঁকিয়ে মাথা উঁচিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে সন্দেহজনকভাবে। আমি সজাগ হয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। আমরা উঁচু খোলা প্রান্তর মতন জায়গা দিয়ে পার হচ্ছিলাম। রাস্তাটা খুব সরু, বোঝা যায় এই রাস্তাটির ব্যবহার খুব কম হয়। একটা বাঁক দিয়ে রাস্তাটা চলে গেছে ছোট পাহাড়ের কোলে। আমার মনে হলো রাস্তাটা যেন আমায় টানছে। ভেতর থেকে এদিকে যাবার একটা তাগিদ অনুভব করলাম। জানি হয়তো কোচওয়ান চটে যাবে, তবু তাকে গাড়ি থামাতে বললাম। সে ঘোড়ার রাশ টেনে ধরে গাড়ি থামাতেই আমার সিদ্ধান্ত জানালাম তাকে। ওই পাহাড়ের কোলে যেতে বললাম। সে আমাকে যারপন্নায় বিরত করার চেষ্টা করলো এবং বিফল হলো। কথা বলার সময় সে অবিরাম ক্রুশ আঁকল। এতে আমার ঔৎসুক্য আরো বেড়ে গেল। তাকে যত প্রশ্ন করি সে তত ভাষা ভাষা উত্তর দেয়। কোনো কিছু স্পষ্ট করে জানালো না আমায়। বারবার সে তার ঘড়ি দেখতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে বললাম, ঠিক আছে জোহান, তুমি যেতে না চাও যেও না, আমি ওই রাস্তা ধরেই এগোবো। আমি তোমাকে জবরদস্তি করব না। তুমি খোলসা করে বলো তো এখানে কি আছে। জলদি সে গাড়ি থেকে নেমে এলো নিচে। আমার দিকে হাত বাড়িয়ে সবিনয়ে অনুরোধ করার মতন গড়গড় করে অনেক কথা বলে গেল সে। আমি আমার জার্মান ভাষার জ্ঞান ও কোচওয়ানের কিছু ইংরেজি শব্দ থেকে বুঝতে পারলাম আমার ওখানে যাওয়া উচিত নয়। এই যাবার মতলব যেন আমি ত্যাগ করি, তাতে আমার মঙ্গলই হবে। জার্মান ভাষায় একটা শব্দ সে বারবারই উচ্চারণ করছিল। শুনে মনে হলো শব্দটার অর্থ শয়তানের আস্তানা। আমি তার সঙ্গে তর্ক করার চেষ্টা করলাম, কিন্তু ভাষার প্রাচীর আমার চেষ্টাকে ফলপ্রসূ হতে দিল না। ঘোড়া দুটো এর মধ্যে খুবই চঞ্চল হয়ে উঠেছে। তাদের ছটফটানিও আমাকে অবাক করল। কোচওয়ান ঘোড়া দুটোর এই অবস্থা দেখে বিবর্ণ হয়ে উঠল। ওর মুখ শুকনো, চোখে ভীতির ছায়া স্পষ্ট। সে প্রায় 20 ফুট দূরে ঘোড়ার গাড়িটা সরিয়ে নিয়ে গেল। রাস্তাটা যেখানে অন্যদিকে চলে গেছে সেখানে গিয়ে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? প্রথমে সে জার্মান এবং পরে ইংরেজিতে বলল, বাবু, তাকে কবর দেওয়া হয়েছিল ওখানে। আমার মনে পড়ল পুরনো প্রথার কথা। আত্মহত্যা করলে দুরাস্তার মোড়ে কবর দিতে হয়। বললাম, আচ্ছা, তাহলে আত্মহত্যার ঘটনা। দারুণ ব্যাপার তো। কিন্তু আমি কিছুতেই ঘোড়া দুটোর অস্বাভাবিক আচরণের কোনো উত্তর খুঁজে পেলাম না। আমরা যখন কথা বলছিলাম তখন দূর থেকে নেকড়ে ও কুকুরের ডাকের মতন একরকম আওয়াজ শুনতে পেলাম। ঘোড়া দুটো সেই শব্দে যেন অস্থির হয়ে উঠল। কোচওয়ান অনেক চেষ্টা করলো বাহন দুটোকে থামাবার। বিবর্ণ মুখে সে বলল, আওয়াজ শুনে তো নেকড়ের গর্জন বলে মনে হলো, কিন্তু এখানে তো নেকড়ে থাকে না। থাকে না? জানতে চাইলাম আমি। আচ্ছা, শহরের কাছাকাছি কতদিন আগে পর্যন্ত নেকড়ে বাস করত? জোহান বলল, বহুকাল আগের কথা বাবু। গরম আর বসন্তের সময় নেকড়ের দেখা মিলত শহরের আশেপাশে। শীতে আবার তারা উধাও হয়ে যেত। তাও তাও তো সে অনেক দিন আগেকার কথা বাবু। ঘোড়াকে সে শান্ত করার চেষ্টা করছিল। আর এদিকে বাতাসের টানে কালো মেঘের দল মাথার উপরের আকাশ ক্রমেই ছেয়ে ফেলতে লাগলো। সূর্যের মুখ ঢেকে গেল। উজ্জ্বল দিনের আভাস চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যেন। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। একটু পরেই কালো মেঘের দল সরে যেতেই ফের রোদ নিয়ে সূর্য হাজির হলো। জোহান বলল, বরফ ঝড় আসবে বলে মনে হচ্ছে বাবু। ঘড়িটা দেখে নিয়ে সে কোচওয়ান বাক্সে উঠে গিয়ে বসল। ঘোড়া দুটি অবিরাম ছটফট করেই চলেছে। মাথা নাড়ছে এপাশ ওপাশ, শব্দ করছে, নাক ঝাড়ছে। কোচওয়ানের যাওয়ার তাড়া দেখে আমার কেমন যেন জেদ চাপতে লাগলো। আমি কোচওয়ানকে প্রশ্ন করলাম, ওই রাস্তাটা কোথায় গেছে তাই আমাকে বলো।
উত্তর দেওয়ার আগে বুকে ক্রুশ এঁকে সে বলল, ওটা খুবই অশুভ ব্যাপার বাবু। কি অশুভ ব্যাপার? আমি প্রশ্ন করলাম। ওই গ্রাম। আচ্ছা, ওখানে কি একটা গ্রাম আছে? না না, ওই গ্রামে কয়েকশো বছরও কেউ থাকে না। কিন্তু তুমি যে বললে ওখানে একটা গ্রাম আছে। এক সময় ছিল বাবু। সে গ্রাম এখন কোথায় গেল? কি হলো সেই গায়ের? এরপর জোহান আমাকে তার জার্মান ও ইংরেজি মিলিয়ে যা বলল তা বুঝতে পারলাম। একসময় ওখানে লোকজন বসবাস করত। কয়েকশো বছর আগেকার কথা। কোনো কারণে কিছু মানুষ মারা যায়, তাদের কবর দেওয়া হয়, কিন্তু মাটির তলা থেকে নানা রকম শব্দ আসতে থাকে। কবর খুলে দেখা যায় সব মৃতদেহই জীবন্ত আর টাটকা, চোখ মুখ সজীব, ঠোঁটে মুখে রক্তের দাগ। এসব দেখে শুনে এখানকার মানুষেরা পালিয়ে যায়। এই ঘটনা বলার সময় জোহান বার কত ক্রুশ করল হাত দিয়ে। সে এখন রীতিমতো উত্তেজিত, দ্রুত শ্বাস পড়ছে তার, ভয়ে প্রায় সে কাঁটা। ওয়াল পারদিল নচ, এই অদ্ভুত শব্দ দুটো পুনরায় উচ্চারণ করে গাড়িতে ওঠার জন্য সে আমাকে বলল। তার কথায় আমার ইংরেজ রক্ত হঠাৎ মাথায় চড়ে গেল। বললাম, তুমি ভয় পেয়েছো জোহান, তুমি ভয় পেয়েছো। যাও, বাড়ি যাও। আমি একাই ফিরে যাব। হেঁটে ফিরলে আমার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। বাইরে বেরোলে এটি আমার সর্বক্ষণের সঙ্গী। ওকে কাঠের ছড়িটা তুলে দিতে বললাম এবং আরও বললাম, জোহান, তুমি ফিরে যাও। তোমার শয়তানের আস্তানা একজন ইংরেজকে কখনো কাবু করতে পারবে না। এদিকে ঘোড়া দুটো যেন আর দাঁড়াতে নারাজ, ভীষণ চঞ্চল হয়ে উঠেছে। তাদের আটকে রাখাই মুশকিল। জোহানও নানাভাবে আমাকে নিরস্ত করার যথাসাধ্য চেষ্টা করল। আমি যাতে সিদ্ধান্ত বদল করি সেজন্য তার সমস্ত ইংরেজি ভাষার জ্ঞান ব্যবহার করল। আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। মিউনিকের দিকে ওই লাঠিটা তুলে ইঙ্গিত করে বললাম, যাও জোহান, তোমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আমি পিছন ফিরে হাঁটা দিলাম শয়তানের আস্তানার দিকে। হতাশভাবে জোহান তার ঘোড়া ঘুরিয়ে নিয়ে মিউনিকের পথে ফিরে চলল। আমি ওক কাঠের লাঠিতে ভর দিয়ে ঘুরে দেখলাম জোহান ধীর গতিতে ফিরে যাচ্ছে। আসার সময় যে উৎসাহ ছিল, এখন সে যেন সব নিভে গেছে। উঁচু নিচু চড়াই উত্তরের রাস্তার মধ্যে দিয়ে যেন মাটি ফুঁড়ে লম্বা দীর্ঘকার এক মানুষ জোহানের গাড়ির সামনে এসে কিছু বলল। দেখতে পেলাম ঘোড়াগুলো ভয়ে তীব্র চিৎকার করে আকাশ কাঁপিয়ে তুলছে আর পা ছুটছে। চকিতে ঘোড়া দুটো ভয়ে তীব্র চিৎকার করে ঊর্ধ্বশ্বাসে পাগলের মতন ছুটতে শুরু করলো। গাড়িটা মুহূর্তে মিলিয়ে গেল দূরে। চোখ ফিরে আমিও আর সেই ভুইপোর আগন্তুককে দেখতে পেলাম না। সে চলে গেছে। হালকা চালে হাঁটতে শুরু করলাম। গুনগুন করে একটা গানের কলিও ভাসতে লাগলাম। পাহাড়ি উপত্যকার ওপর দিয়ে হাঁটছি। আমি বুঝতে পারলাম না কেন জোহান এতে আপত্তি করছিল। কোনো কারণই খুঁজে পেলাম না। জায়গাটা দেখলাম একেবারে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত। জনমানবের চিহ্ন পর্যন্ত নেই, নেই কোনো বাড়িঘর। হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের মধ্যে এসে পড়েছি খেয়াল নেই। রাস্তার বাঁকের মুখে আসতেই টনক নড়ল। বুঝতে পারলাম আমি অসচেতনতাভাবে এর তল্লাটের নির্জনতা দেখে আকৃষ্ট হয়েছি এবং এগিয়ে চলেছি। একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লাম। যখন হাঁটতে শুরু করেছিলাম তখন এতটা ঠান্ডা লাগেনি এখন যেরকম লাগছে। আশপাশ চারিদিকে নজর বুলিয়ে দিলাম। আকাশে অনেক উঁচুতে কালো মেঘের দল হুড় করে দক্ষিণ থেকে উত্তরে ধেয়ে চলেছে। বাতাসের তীব্রতা বেড়েছে। মৃদু একটা গর্জনের মতন শোনা যাচ্ছে। শীতটা যেন বেশি মনে হচ্ছে। হাঁটার পর বিশ্রামের জন্য হতে পারে ভেবে উঠে দাঁড়ালাম। গা ঝাড়লাম এবং সেই গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যে জায়গায় এসে দাঁড়ালাম দেখতে পেলাম অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ছবির মতো জায়গাটা। সূর্যের আলো এখন নেই, শুধু আভাটা আছে। তাতেই চতুর্দিক স্পষ্ট বোঝা যাচ্ছে। এতক্ষণ সময়ের দিকে খেয়াল ছিল না। এখন ভাবছি অন্ধকারে পথ চিনে ফিরে যাব কি করে। মুহূর্তে দিন ফুরালো, চারিদিকে অন্ধকারের ঘোমটা নেমে এলো। এদিকে ঠান্ডার দাপটে যেন বেড়েই চলেছে। বাড়ছে আকাশে মেঘের ঘন ঘটা, সেই সঙ্গে হাওয়ার বেগও বাড়ছে। মাঝে মাঝে সেই চিৎকারটা শোনা যাচ্ছে। জোহান যেটাকে বলেছিল নেকড়ের আওয়াজ, সেই চিৎকারটা।
প্রথমে যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা সমতল, চারপাশে পাহাড়, গাছগাছালি। আমি পরিত্যক্ত গ্রাম দেখার জেদ করেছিলাম। এখন যেখানে এসেছি সেখান থেকে ফিরে যাব কিভাবে সেটাই ভাবছি। যেদিক দিয়ে এসেছি সেই পথটার দিকে তাকালাম। উঁচু চড়াইয়ের অন্তরালে হারিয়ে গেছে পথটা। হঠাৎ যেন ঠান্ডার দমক বাড়ল, বাতাসের টানও প্রচণ্ড, বরফ পড়তে আরম্ভ করলো। এই অবস্থায় মাইলের পর মাইল পাড়ি দিয়ে ফিরে যাওয়ার কোনো চিন্তা আমার মাথায় এলো না। শুধু এখন চিন্তা মাথা বাঁচাবার উপায় কিভাবে হবে। সামনে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। আকাশের মুখ ক্রমশ কালো হয়ে উঠছে, বেড়েই চলেছে তুষারপাত। আমার চারপাশ, এমনকি গাছপালা পর্যন্ত বরফ কার্পেটে মোড়া হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। নিয়মিত ব্যায়াম করা অভ্যাস থাকলেও বরফের মধ্যে পথ খুঁজে এগিয়ে যেতে রীতিমতো কষ্ট হতে লাগলো। পায়ের নিচে ঘাস মাটি খুঁজে পা টিপে টিপে এগোতে লাগলাম। এদিকে তুষারপাত যতই ঘন হচ্ছে ততই যেন ঠান্ডাটা বাড়ছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপরই মেঘের গর্জন। খুব শিগগিরই আমি বড় গাছের জঙ্গলের নিচে পৌঁছে গেলাম। একটু যেন নিরাপদ বলে মনে হলো নিজেকে। এখানে বরফ ও বাতাসের দাপটটা অপেক্ষাকৃত কম। সে সময় আবার নেকড়ের ডাক শুনতে পেলাম। সেই ডাকটা প্রতিধ্বনিত হতে লাগলো চারপাশ থেকে। কালো মেঘের বুক চিরে চাঁদের মুখ দেখা গেল হঠাৎই। আমি এই মুহূর্তে বড় গাছের জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছি। বরফ পড়া সাময়িকভাবে বন্ধ হয়েছে। আমি আরও নিরাপদ আশ্রয়ের দিকে এগোলাম। আসার সময় অল্প দূরে কংক্রিটের কিছু পুরনো ভগ্নাবশেষ দেখেছিলাম। অল্প দূরে দেখলাম একটা কোমর সমান উঁচু দেওয়ালের প্রাচীর। বোঝাই গেল ওই ভগ্নাস্তূপ ঘিরেই এই প্রাচীর। প্রাচীরের দেয়ালে একটা জায়গা ভাঙা দেখলাম। না, ওটা প্রধান প্রবেশপথ বলেই মনে হয়। দুপাশে লম্বা সারিবদ্ধ গাছ পথের মতোই এগিয়ে গেছে। দূরে একটা বড়সড় ভাঙা বাড়ির পরিকাঠামো নজরে পড়ল। ঠিক তখনই কাজল কালো মেঘের দল চাঁদের মুখ ঢেকে দিল। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, কিছুই নজরে পড়ে না। এদিকে শীতের কামড়ও বাড়ছে। আমি দস্তুর মতো ঠকঠক করে কাঁপছি, কিন্তু একটা মাথা গোজার ঠাঁই মেলার আশায় অন্ধের মতো সামনের দিকে এগিয়ে চললাম। এগোতে এগোতে হঠাৎ থমকে গেলাম। চারিদিকে এক অস্বাভাবিক হিমশীতল নীরবতা। পৃথিবী যেন গতি থামিয়ে দিয়েছে। ঝড়টা থেমে গেছিল তখন। শোষো করে আওয়াজ ছিল না, আর হাওয়ারও দাপট ছিল না। প্রকৃতির এই অখণ্ড নীরবতার সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানিও যেন থমকে গেল। সবটাই ক্ষণিকের। কালো মেঘের ফাঁক দিয়ে আবার চাঁদ উকি দিল। সেই আলোতেই দেখতে পেলাম আমি দাঁড়িয়ে রয়েছি একটা কবরস্থানে। এটা সমাধিক্ষেত্র হতে পারে সেটা আগে বিন্দুমাত্র টের পাইনি। শেষ পর্যন্ত কবরস্থানে এসে উঠেছি। চাঁদের আলোতেই দেখতে পেলাম আমার সামনে চৌকো মতো মার্বেল পাথরের যে বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে সেটা হলো একটা সমাধি। সমাধির মার্বেল পাথরের শুভ্রতা বরফের মতোই, কোনো পার্থক্য নেই। ঝোড়ো হাওয়ার দমকাটা আবার যেন ফিরে এলো চাঁদেরই আলোর সঙ্গে। তখনই আবার শোনা গেল সেই বুক কাঁপানো ভয় ধরানো নেকড়ের ডাক। আমার স্নায়ুর ওপর তীব্র চাপ ফেলল। আমার নার্ভের জোর থাকলেও সারা শরীরে কেমন একটা ভয়ের ঢেউ খেলে গেল। ভাবলাম শীতটা যেরকম বেড়েছে তাতে একেবারে বুকের কাছ পর্যন্ত পৌঁছে ধাক্কা মারছে। চাঁদের আলো সমাধির ওপর পড়েছে পুরো মাত্রায়। ঝড়ের গতিও বেড়ে চলেছে। এবারে যেন রুদ্রমূর্তি ধরবে বলে ঠিক করে ফেলেছে। ওই অবস্থার মধ্যেও আমি ভেতর থেকে কেমন একটা তাগিদ অনুভব করলাম এই সমাধির ব্যাপারে কিছু জানার। ওই ফাঁকা জায়গাটার মধ্যে একা কেন এই সমাধি তা জানার ইচ্ছে হলো। সমাধির চারিদিকে এক পাক ঘুরলাম। সমাধির দরজার ওপরে লেখা জার্মান ভাষায়, গ্র্যাটজার কাউন্সেট জেলিঙ্গার, 1801 খ্রিস্টাব্দ। সমাধির মাথায় বড় মাপের একটা মার্বেল পাথর বসানো। আকাশের দিকে মুখ করে একটা লোহার শিক উঁচু করে বসানো। সমাধির পিছন দিকে গেলাম। দেখলাম রাশিয়ান অক্ষরে খোদাই করা আছে একটা লাইন। সেই লাইনটা জানলে হাড় হিম হয়ে যায়।
লাইনটার অর্থ মৃতেরা দ্রুত হাঁটে। সব মিলিয়ে গোটা ব্যাপারটার মধ্যে এমন কিছু একটা ছিল যা আমাকে রীতিমতো বিপর্যস্ত করে দিল মানসিকভাবে। আমার হতচেতন মতন অবস্থা। এই প্রথম মনে হলো জোহানের পরামর্শ না শুনে আমি খুবই ভুল করেছি। অনুশোচনা হলো আমার। আর ঠিক তখনই আমার মনে একটা কথা বিদ্যুতের মতো চমকে উঠল। কথাটা মনে হওয়া মাত্র আমার কাঁপুনি যেন দ্বিগুণ বেড়ে গেল। আজকের রাতটা হলো শয়তানের রাত। কয়েক লক্ষ মানুষের বিশ্বাস, শয়তানের রাতে অশুভ শক্তির জোর বেড়ে যায়, সব কবরের দরজা খুলে যায়, প্রেতের দল জেগে ওঠে এবং ঘুরে বেড়ায়। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে যাবতীয় অশুভ শক্তির মহোৎসব শুরু হয়। গাড়ির কোচওয়ান এই জায়গাটাকে অশুভ শক্তির আস্তানা বলে ইঙ্গিত দিয়েছিল। কয়েকশো বছর আগে পরিত্যক্ত জনমানবহীন এই গ্রাম যেখানে আত্মহত্যার ঘটনা ঘটেছিল, এখন সেখানে আমি একা। আমার সঙ্গে কেউ নেই, নেই আমাকে রক্ষা করার মতো কেউ। এর ওপরে বরফের ঠান্ডা ঝোড়ো হাওয়ার সাঁড়াশি আক্রমণে আমার অবস্থা শোচনীয়। আমার সমস্ত বিচার বুদ্ধি যেন লোপ পেতে বসল। আমার শিক্ষা দীক্ষা, সাহস, ধর্মদর্শন সংহত করে আমি প্রাণপণ চেষ্টা করলাম যাতে আমি সজ্ঞান অবস্থায় থাকতে পারি। ঠিক তখনই শুরু হলো প্রচণ্ড ঝড়। পৃথিবী যেন ওলট পালট হয়ে যাবে। তুমুল ঝড় আর শিলাবৃষ্টি আমাকে যেন মাটিতে শুইয়ে দেবার জন্য আক্রমণ হানল। হাজার হাজার অশ্বশক্তির জোর নিয়ে ঝড়ের ঝাপটা আছড়ে পড়ল। শিলাগুলোর আকার নেহাত ছোট নয়। গাছগুলো আমাকে আশ্রয় দিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আচমকা। গাছের ডালপালা ভেঙে পড়েছে এদিকে ওদিকে। একটা বড় গাছের তলায় গিয়ে তখন আমি দাঁড়ালাম, কিন্তু সেখানেও নিরাপদ বলে মনে হলো না। এই অবস্থায় একটা জায়গায় আপাত দৃষ্টিতে নিরাপদ বলে মনে হলো আমার। সমাধির দরজা লক্ষ্য করে ছুট দিলাম। দরজাটা ব্রোঞ্চের, বিশাল দরজা। শিলাবৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতে আমি হেলান দিয়ে দাঁড়ালাম। শিলাগুলো গায়ের ওপর পড়তে লাগলো। আমি শিলার আঘাত থেকে মাথা বাঁচাতে দরজার কপাটে শরীরটা ঠ্যাস দিয়ে দাঁড়ালাম। সম্ভবত শরীরের ভারে দরজাটা ভিতর দিকে ফাঁক হলো। কবরের দ্বার এখন উন্মুক্ত। ভাবলাম মন্দ কি, এই প্রথম ঝড়ঝঞ্ঝার মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে কবরের ভিতরে ঠাঁই নেওয়া অনেক ভালো। আগে এই প্রলয় কাণ্ড থেকে পৈতৃক প্রাণটা তো বাঁচুক। কবরের মধ্যে প্রবেশ করার জন্য পা বাড়াতেই যাব, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের ঝলকানিতে কবরের ভিতরটা আলোকিত হয়ে গেল। জলদি নজরে এলো এক অপূর্ব সুন্দরী রমণী। গোলাকার মুখ, লাল ঠোঁট, আর কফিনের মধ্যে শুয়ে আছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমার মাথার ওপর বিকট শব্দে বাজ পড়ল। দৈত্যের মতো একটা হাত এক ঝটকায় আমাকে কবরের বাইরে টেনে এনে ঝড়ের মধ্যে ফেলে দিলে। সব ঘটনাটা ঘটল এক লহমায়। আমি শারীরিক ও মানসিক দিক থেকে ভাবার কোনো ফুরসতই পেলাম না। আমি এর আগের মতোই শিলাবৃষ্টির নিচে পড়লাম। তবে পূর্ববার ভাবনার অবকাশ না থাকলেও একটা জিনিস আমাকে বিস্মিত করলো। বুঝতে পারলাম আমি এখানে একা নই, আমার সঙ্গে আরও কেউ আছে। আমি পিছন ফিরে সমাধির দিকে তাকালাম। তখনই আরও একবার বজ্রপাত হলো। বিদ্যুতের প্রচণ্ড ঝলকানিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। বজ্রশক্তি সমাধির উঁচু লোহার রড দিয়ে মাটিতে সঞ্চারিত হওয়ার কথা। দেখা গেল সমাধির মার্বেল পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়েছে। বিস্ফোরণের আওয়াজও হলো। সমাধির খোলা দরজা দিয়ে দেখলাম সেই মৃত রমণীকে। রমণী তার রক্তিম শয্যা থেকে উঠে দাঁড়িয়েছে। কফিনটা মেঝেতে। নিদারুণ আশাহত মুখ চোখ তার। ক্ষুধার্তের মুখের সামনে থেকে খাবারের গ্রাস তুলে নিলে যেরকম মুখ চোখ হয়ে ওঠে, ঠিক তেমনই বিষাদ ভরা তার মুখ। মুহূর্তকাল তারপর বজ্রের অগ্নিশিখা তাকে গ্রাস করল। তার তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার বজ্র শব্দের আড়ালে চাপা পড়ে গেল। আমি শেষবারের মতো যেটুকুনি শুনতে পেলাম তা হলো এক নারীর ভয়ার্ত আত্মচিৎকার। ওই বিকট চিৎকারে আমার সব কিছু যেন অবশ করে দিল। এটুকু বুঝতে পারলাম সেই শক্তিশালী হাতের মুঠি আমাকে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে ওই শিলাবৃষ্টির মধ্যেই।
বাতাসে নেকড়ের গর্জন প্রতিধ্বনিত হচ্ছে। সর্বশেষে যে জিনিসটা আবঝা আবঝা আমার চোখের পর্দায় ভেসে উঠেছিল, সেগুলো মনে হচ্ছে অসংখ্য সাদা মানুষের অবয়ব। যেন আমার চারপাশের যত কবর আছে তার থেকে অশরীররা বেরিয়ে এসেছে, দল বেঁধে আমাকে ঘিরে ধরেছে। তারা আমার আরো কাছে এগিয়ে আসছে। তাদের সারা শরীর আর অবিশ্রান্ত শিলাবৃষ্টির শুভ্রতা সব একাকার হয়ে গেছে। আস্তে আস্তে আমার হুঁশ ফিরে আসতে লাগলো। আমার সারা শরীর যেন অসাড়, হাত পা নাড়ার মতনও শক্তি যেন নেই। শরীরের সবটুকু শক্তি যেন নিঃশেষিত হয়ে গেছে। এই শ্রান্তি ভাব আমাকে যেন কাহিল করে তুলল। কয়েক লহমা আমি কিছুই মনে রাখতে পারলাম না। বিস্মৃতি আমাকে গ্রাস করল। মগজটাও আর কাজ করছে না। ভূমিশয্যা থেকে উঠব সে ক্ষমতাটুকু আমার নেই। চুপচাপ পড়ে থাকলাম। ধীরে, খুব ধীরে চিন্তাশক্তি ফিরে আসতে লাগলো। আমার পা দুটো যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। পা দুটো নাড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কোনো সাড় নেই। গলার পেছন দিকটায় বরফের স্পর্শ অনুভব করলাম। পিঠের শিরদাঁড়া বরাবর এই রকমই শীতল অনুভূতি। কান দুটো নিশার, পায়ের মতো সর্বাঙ্গ যেন মৃতবৎ, কিন্তু আমার বুকের কাছটা এখনো উষ্ণ রয়েছে টের পেলাম। মগজও অচল হয়ে যায়নি বুঝতে পারলাম। বুকের ওপর যেন ভারী কিছু চেপে থাকার জন্য আমার শ্বাসকষ্ট হচ্ছে। প্রায় মূর্ছিত অবস্থায় কতক্ষণ পড়েছিলাম জানি না। ঘুমিয়েছিলাম নাকি ঘোরের মধ্যে ছিলাম তাও জানি না। তবে মনে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেছে। পৃথিবী যেন অস্বাভাবিক স্তব্ধতায় ভরে উঠেছে। দুনিয়ার কোনোখানেই যেন প্রাণের কোনো লক্ষণ নেই। পৃথিবীটাকে মৃতবৎ মনে হলো আমার। শুধু আমার বুকের ওপর হালকা শ্বাস ফেলার শব্দ পেলাম। শীতল ঢেউ খেলে গেল। বুকের রক্ত ছলাৎ করে মাথায় উঠল। মস্তিষ্ক সচল হতেই টের পেলাম অতিকায় এক জানোয়ার আমার দেহের ওপর শুয়ে আছে। শুধু চেটে দিচ্ছে লকলকের জিভ দিয়ে। সামান্য নড়ার সাহসও আমি পেলাম না। ষষ্ঠেন্দ্রিয় সতর্ক করে দিল এখন চুপচাপ শুয়ে থাকাই ভালো। কিন্তু হিংস্র জানোয়ারটা টের পেল আমার মধ্যে পরিবর্তন এসেছে। সে মাথা তুলল। চোখের পাতার ফাঁক দিয়ে দেখতে পেলাম বিশাল এক নেকড়ের আগুনের ভাটার মতো জল দুটো চোখ। লাল মাড়ি ও মুখের ফাঁক দিয়ে সাদা তীক্ষ্ণ দাঁতের শাড়ি। সদার দুটো লম্বা আঙুলের মতো আমার উপরে গরম নিঃশ্বাস ফেলছে অবিরত। এসব দেখে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ভয়ঙ্কর এক জানোয়ার আমার ওপরে শুয়ে রয়েছে। তার ভয়ানক উপস্থিতি ও দর্শন আমার স্নায়ুগুলোকে ফের অবশ করে দিল। আমি জ্ঞান হারালাম। শেষবার কতক্ষণ বেঘোর অবস্থায় ছিলাম আমি জানি না। মূর্ছিত অবস্থা কাটল নেকড়ের মৃদু গর্জনে। জান্তব ডাক বারবার শুনতে পেলাম। তখনই কানে এলো মানুষের গলা, অনেকের কণ্ঠস্বর। কারা যেন ডাকছে, কথা বলছে। আমি মাটি থেকে মাথা তুলে তাকালাম যেদিকে থেকে শব্দগুলো আসছে। কিন্তু ইটের প্রাচীর আমার দৃষ্টিশক্তিকে বাধা দিল। নেকড়েটা আমার ওপর তখনও বসে। তার শরীরের উষ্ণতা টের পাচ্ছি। সে লম্বা গাছগুলোর দিকে মুখ তুলে তাকাচ্ছে আর বারবার চিৎকার করছে, যেন যেন সে কাউকে ডাকছে। এবার নেকড়েটা ঘন ঘন ডাক দিতে শুরু করলো। দূর থেকে অন্ধকারের মধ্যে একটা লাল আলোর শিখা এগিয়ে আসতে দেখা গেল। আলোটা যতই কাছাকাছি আসছে নেকড়েটার ডাকও তত বাড়ছে। চিৎকার করে সাহায্য চাইবার কিংবা উঠে দাঁড়াবার কোনো সাহস আমার হলো না। চারিদিকে ঘন আধার, দূরের কোনো জিনিসই স্পষ্ট নয়। হঠাৎ নজরে পড়ল আমাকে ঘিরে সাদা পর্দার একটা আবরণ তৈরি হয়েছে। শবযাত্রার সময় যেরকম সাদা কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হয়, অনেকটা সেই রকম। সেই পর্দা ভেদ করে তীব্র ছটা নজরে এলো। নেকড়ের ছটপটানি কিন্তু এদিকে বেড়েই চলেছে। আমিও মৃতবৎ হয়ে পড়ে রইলাম। দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেলাম। সাদা পর্দার ওপাশ থেকে সারিবদ্ধ গাছের জঙ্গল ফুঁড়ে ঘোড়সাওয়ারকে আসতে দেখা গেল। একজন নয়, একাধিক অশ্বারোহী। তাদের প্রত্যেকের হাতে টর্চ। একদল সেনা। এ তো দেখছি ফৌজ। এদিকে
ফৌজদের আগোয়ান হতেই নেকড়েটা আমার বুকের ওপর থেকে উঠে দাঁড়ালো। এবার আড়মোড়া ভাঙার মতো শরীরটাকে টান টান করে নিয়ে কবরখানার দিকে চলে গেল। অশ্বারোহী এক সৈন্য ঘোড়া থামিয়ে তার হাতের রাইফেল তুলে তাক করল নেকড়ের দিকে। তার এক সঙ্গী ঝটতি হাত দিয়ে ঠেলা মারল গুলি না করার জন্য, কিন্তু ট্রিগারে আঙুলের সামান্য চাপ পড়ে গেছে ততক্ষণে। আমার মাথার ওপর দিয়ে গুলিটা ঝাঁ করে বেরিয়ে গেল। আমাকে দেখতে পেয়েছিল ওরা, আমার যাতে আঘাত না লাগে সেই জন্য তক্ষুনি গুলি চালাতে বাধা দিল। নেকড়েটা সমাধির দিকে চলে যাওয়ার পর মুহূর্তে সৈন্যদের রাইফেল গর্জে উঠল ফের। কয়েকজন সেনা কবরস্থানের দিকে নেকড়ের পিছু পিছু ছুটল। নেকড়েটা লম্বা বরফ ঢাকা সাইপ্রাস গাছের আড়ালে ততক্ষণে গা ঢাকা দিয়েছে। ওরা এগিয়ে এলো কাছে। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু নড়ার মতন কোনো শক্তি আমার গায়ে নেই। যদিও আমি দেখতে পেয়েছি তাদের এবং শুনতেও। 2-3 জন সেনা ঘোড়ার ওপর থেকে লাফ দিয়ে আমার পাশে হাঁটু গেড়ে বসল। অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের মধ্যে একজন আমার মাথাটা তুলে ধরল এবং একটা হাত আমার বুকের ওপর রাখল। পর মুহূর্তে সে চেঁচিয়ে উঠল এবং বলল, সুখবর বন্ধুগণ, উনি বেঁচে আছেন, ওনার হৃদযন্ত্র এখনও সচল আছে। তারপর আমার ঠোঁট ভাগ করে গলায় খানিকটা ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো। আমি কিছুটা চাঙ্গা হয়ে উঠলাম, চোখ দুটো পুরো খুলতে পারলাম। দেখলাম এদিক ওদিকে আলো ছায়ারা নড়ে চড়ে বেড়াচ্ছে। মানুষের হাঁকডাকও কানে এলো। সবাই তখন ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় জড়ো হতে লাগলো। অনেকে ভীত কণ্ঠে বিস্ময় প্রকাশ করতে লাগলো। সমাধির দিক থেকে সেনারা তখন ফিরে এলো আমার কাছে। সেনাদের মধ্যে একজন প্রশ্ন করল, কিরে, দেখতে পেলি তোকে? উত্তর এলো দ্রুত, না না, চল চল চল, যত শিগগিরই পারা যায় এখান থেকে চল। এখানে থাকা মোটাই উচিত হবে না, বিশেষ করে এই সব রাতে। কেন, কি হবে? প্রশ্ন করল একজন। জবাব এলো নানান জনের কাছ থেকে। সবাই যে যার মতো বলার চেষ্টা করল, বলা যায় উচিত ব্যাখ্যা দিল। কম বেশি তারা যে ভীত সেটা টের পাওয়া যায়। একজন বলল, আসলে এটা বস্তুত পক্ষে তাকে আমতা আমতা করতে দেখে অন্যজন বলে উঠল, ওটা ওটা একটা নেকড়ে ছিল। না, ঠিক নেকড়ের মতো নয়, তার চেয়েও বড়। অন্যজন বলল, ওই মার্বেলের ভগ্নস্তূপ থেকে ঠিক মতন বের হতে নেকড়েটাই সাহায্য করেছে। যে ব্যক্তিকে আমরা উদ্ধার করলাম তিনি কি সুস্থ, ঠিক আছে তো? টর্চের আলো আমার গলায় ফেলে বিস্ময়ের সঙ্গে বলে উঠল, ওই দেখো, ওর গলায় এটা কি? কমরেডস, দেখো সবাই, নেকড়েটা ওর ওপর চেপে বসে শরীর গরম রাখার চেষ্টা করেছে। ওদের মধ্যে যে অফিসার, সেই ব্যক্তি তখন আমার দিকে তাকিয়ে এক ঝলক দেখে নিয়ে বললেন, না, উনি ঠিকই আছেন, ওর ত্বকে একটু আঁচড় পর্যন্ত লাগেনি। এর মানে কি বোঝায়? আমরা ওনাকে খুঁজেই পেতাম না যদি নেকড়েটা চিৎকার না করতো। স্যার, নেকড়েটা চিৎকার না করলে কি হতো? এই প্রশ্ন করলেন যে ব্যক্তি, তিনি আমার মাথা হাত দিয়ে ধরে রেখেছেন। এই দলের মধ্যে তাকেই শুধু সাহসী বলে মনে হলো। তার হাত একদম কাঁপছে না, কণ্ঠেশ্বরেও কোনো ভয়ের চিহ্ন নেই। বয়সেও তরুণ, উর্দিতে ছোটোখাটো একটা অফিসার বলে মনে হলো। জবাব দিলেন যিনি, তার লম্বা মুখ ব্লটিং পেপারের মতন সাদা। তিনি বললেন, তা না হলে উনি চিরস্থায়ী ঠিকানায় পৌঁছে যেতেন। এখানে অসংখ্য কবর রয়েছে, তারই কোনো একটার মধ্যে শুয়ে থাকতেন। তারপর অত্যন্ত সন্ত্রস্ত কণ্ঠে অন্যদের তাড়া দিয়ে বললেন, চলুন 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 বন্ধুরা, যত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায় ততই মঙ্গল। এই অভিশপ্ত জায়গা থেকে এখনই ফিরে চলুন সবাই। একজন অফিসার আমাকে মাটি থেকে উঠিয়ে সোজা করে বসালেন। অন্যদের নির্দেশ দিলেন আমাকে ভালোভাবে ধরে ঘোড়ার ওপর বসিয়ে দিতে। এরপর তিনিও ঘোড়ার পিঠে পা রেখে আমার পিছনে উঠে বসলেন। আমাকে তার বলিষ্ঠ হাত দিয়ে আঁকড়ে ধরলেন। সৈন্যদের বললেন মিউনিখের পথে যাত্রা করতে। আমরা সবাই দল বেঁধে সেই সাইপ্রাস গাছের জঙ্গল ও কবরস্থান ছেড়ে এগিয়ে চললাম। আমার কোনো কিছুই বসে নেই,
এমনকি আমি যে কথা বলবো সে উপায়ও নেই। আমার জীব আমার নিয়ন্ত্রণে নেই, সেটাও অকেজো হয়ে রয়েছে। যখন জ্ঞান ছিল তখন দেখলাম আমি দাঁড়িয়ে আছি, বলা উচিত আমাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমার দুদিকে দুজন জওয়ান ধরে রেখেছে। চারিদিক আলোময়, সূর্যের আলো আসছে যেন রক্তবর্ণ নিয়ে। সাদা তুষারের ওপর সেই আলো ঠিকরে পড়েছে। সেই অফিসার অন্যদের হুকুম দিলেন তারা রাতে যা দেখেছে সে সম্পর্কে কাউকে কিছু না বলতে। কেউ একজন ইংরেজ পথিককে পেয়েছে ওই পোড়া গ্রামে এবং একটা বড় কুকুরকে দেখেছে, যে কুকুরটা ওই আগন্তুককে পাহারা দিচ্ছিল। যে ব্যক্তি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন তিনি বললেন, কুকুর? না, ওটা তো কুকুর ছিল না। আমি তো একটা বিশাল আকৃতির নেকড়ে দেখলাম। অত্যন্ত ধীর স্থির গলায় ওই অফিসার বললেন, আমি বলছি তো, ওটা একটা কুকুর ছিল। কুকুর? মজার গলায় সেই ব্যক্তি পুনরায় বললেন, কুকুর? সম্ভবত দিবালোকে তার সাহস কিছুটা ফিরে এসেছে। তিনি আমার দিকে আঙুল তুলে বললেন, আচ্ছা স্যার, ওর গলাটা দেখুন একবার। এটা কি কোনো কুকুরের কর্ম হতে পারে? নিজের অজান্তে একটা হাত আমার গলার কাছে গেল। সেই ক্ষতটায় স্পর্শ করতেই তীব্র বেদনায় কাতর হয়ে শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। ঘোড়ার ওপর থেকে সেই তরুণ ফৌজি অফিসারের হিমশীতল কণ্ঠস্বর শোনা গেল আবার। তিনি বললেন, মনে থাকে যেন, ওটা একটা কুকুর। যদি অন্য কিছু তোমরা কেউ বলো তাহলে কেউ আমাদের বিশ্বাস করবে না। আমরা হাসির খোরাক হয়ে উঠব। এরপর আমাকে এক সৈনিকের ঘোড়ার ওপর বসানো হলো। আমরা মিউনিকের শহরতলির দিকে এগিয়ে চললাম। একটা রাস্তার ধারে এক পথ চলতি ঘোড়ার গাড়িতে আমাকে তুলে দেওয়া হলো। তরুণ অফিসার আমার সঙ্গে চললেন। একজন সেনা বাঁশি বাজিয়ে এসকর্ট হয়ে চলল আমাদের আগে আগে। বাকি সৈন্যরা সৈন্য ছাউনিতে ফিরে গেল। হোটেলের সামনে গাড়ি দাঁড়াতেই ফের ডেলব্রুক প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। আমার কাছে এগিয়ে এসে হাত দুটো ধরে পরম সাগ্রহে আমাকে হোটেলের ভিতরে নিয়ে গেলেন। তরুণ অফিসার আমাকে অভিবাদন করে ফিরে যেতে উদ্যোগ করলেন, কিন্তু আমি উদ্দেশ্য বুঝতে পেরে আমার ঘরে আসার জন্য তাকে আমন্ত্রণ জানালাম। 2 গ্লাস পানীয় নিয়ে বসলাম আমরা। অফিসারকে এবং তার কমরেডদের ধন্যবাদ দিলাম আমার জীবন রক্ষার জন্য। অফিসার আমার ধন্যবাদের জবাবে মৃদু হেসে এমন কিছু বলার মতো কাজ করেনি বলে উল্লেখ করলেন। আমি ডেলব্রুককে প্রশ্ন করলাম, সৈন্যরা আমার খোঁজ পেল কি করে? তাদের খবরই বা দিল কে? আমি নিখোঁজ হয়ে গেছি সে খবরই বা দিল কে তাদের? ডেলব্রুক বললেন, গাড়ির কোচওয়ান ফিরে আসার আগে আমি একটা তার বার্তা পেলাম। তাতে আপনি যে কার অতিথি সে কথা জানানো ছিল। পকেট থেকে তার বার্তা বার করে তিনি আমার হাতে দিলেন। সেটা পড়লাম। তাতে লেখা রয়েছে, আমার অতিথি সম্পর্কে হুঁশিয়ার। ওর নিরাপত্তা আমার কাছে সর্বাধিক জরুরি। যদি উনি হারিয়ে গিয়ে থাকেন কিংবা যদি কিছু ঘটে তাহলে তাকে সন্ধানের কোনো ত্রুটি রাখবেন না। তার নিরাপত্তার সব রকম ব্যবস্থা করবেন। ও জাতিতে ইংরেজ এবং স্বভাবতই অভিযান প্রিয়। রাতে বড় ভোর নেকড়ের থেকে বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। যদি মনে করেন তার ক্ষতির আশঙ্কা আছে তাহলে একদণ্ড সময় নষ্ট করবেন না। আপনাদের বন্ধু ড্রাকুলা। টেলিগ্রামটা পড়ে আমার মাথা চক্কর দিয়ে উঠল। হোটেলের মালিক আমাকে সময় মতো ধরে না ফেললে সেখানেই আমি পড়ে যেতাম। আগাগোড়া সব ঘটনার মধ্যে এমন এক অদ্ভুত আশ্চর্যের ব্যাপার ছিল যা আমাকে স্তম্ভিত করে দিয়েছে, যা কল্পনার অতীত। আমার সর্বাঙ্গ যেন অসাড় হয়ে অবশ হয়ে গেল। এটা নিশ্চিত আমি ওই প্রাচীন গ্রামে এক রহস্যময় নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে ছিলাম। আমি এক দূর দেশ থেকে এখানে এসেছি, তা সত্ত্বেও এই টেলিগ্রাম আমাকে ভয়ানক বরফসজ্জা এবং ভয়ঙ্কর নেকড়ের হিংস্র মুখ থেকে বাঁচিয়েছে। স্তম্ভিত হতবাক হয়ে বসে রইলাম টেলিগ্রামটা হাতে নিয়ে।